আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, বোর্ড এবং সাউন্ড একটু ক্লিয়ার কিনা একটু জানাবেন কাইন্ডলি। বোর্ড এবং সাউন্ড দুটো ক্লিয়ার কিনা? জি। আচ্ছা, ওকে। সো আপনাদের অনেকদিন একটা ব্রেক দেয়া গেছে, ঠিক আছে? অনেকদিন একটা ছুটি পাইছেন, লম্বা একটা ছুটি পাইছেন 4 দিনের। হয়তো সামনের ছুটিটা আরো কিছু কমে আসবে। তো হয়তো আপনারা একটা নোটিশ পাইছেন যে আপনাদের ক্লাস এখন থেকে সপ্তাহে 3 দিন হবে, ঠিক আছে? আগে যেটা ছিল 2 দিন, এখন থেকে সপ্তাহে 3 দিন হবে। যার কারণে আমরা ইনশাল্লাহ সামনের দিনগুলোতে কোর্সটা আরেকটু বেশি পরিমাণে শেষ করতে পারবো। এবং এর মাঝখানে যেটা হবে সেটা হচ্ছে আপনারা অনেক বেশি, আরো একটু বেশি সময় পড়াশোনার মাঝে ইনভলভ থাকতে পারবেন, ঠিক আছে? তো এটা কি আপনাদের জন্য উপকার হয়েছে নাকি অপকার হয়েছে? 3 দিন কি ঠিক আছে? জি স্যার, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আপনাদের ক্লাস হবে 3 দিন, একটা হচ্ছে শুক্রবার, শনিবার এবং মঙ্গলবার, ঠিক আছে? এই 3টা দিন আপনাদের ক্লাস হবে। এবং আপনাদের যে সামনের কোর্সগুলো একটু বার্ডেন বেশি থাকবে, ঠিক আছে? আর নারী এবং শিশু নির্যাতন দমন আইনটা, যেটা নারী এবং শিশু নির্যাতন দমন আইনটা আমরা নেক্সট মান্থের সেশনে পড়বো। আর সিআরপিসির উপর আমাদের আরো হয়তো 2টা ক্লাস লাগবে, আরো 2টা ক্লাস লাগবে। আজকে সিআরপিসির উপর একটা ক্লাস হবে এবং আগামীকাল সিআরপিসির উপর আরো একটি ক্লাস হবে। তো এর মাঝখানে যদি আমরা সিআরপিসি শেষ করতে না পারি, আরো একটা ক্লাস রাখা হবে, ঠিক আছে? কোনোভাবেই আমি কোর্স কিন্তু কমাচ্ছি না, কোনোভাবেই আপনাদের যে নির্ধারিত শিডিউলের মধ্যে যদি শেষ করতে নাও পারি, ক্লাস অ্যাডিশনালি বাড়বে, ঠিক আছে? কারণ হচ্ছে সিআরপিসি এমন একটা সাবজেক্ট, এটা যদি আজকে আপনারা ক্লিয়ার হয়ে যান, আমার থেকেও হোক, পুরোটা যদি ক্লিয়ার হয়ে যান, আপনাদের আর ভবিষ্যতে এই সিআরপিসির উপর কোনো চিন্তা করতে হবে না। এবং সিআরপিসির উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি, কারণ আপনি সিআরপিসিটা যদি খুব ভালোভাবে পারেন, আপনি মোটামুটি ভাবে আমাদের যে প্রচলিত যে কোর্টে আছে, কোর্টের মধ্যে আপনি মোটামুটি ভাবে খুব ভালো একটা অবস্থান হোল্ড করতে পারবেন। ঠিক একই ভাবে আমি যখন সিআরপিসি হবে, তখন আমি সিআরপিসি তেও সিপিসি হবে বা কোড অফ সিভিল প্রসিডিওর হবে, সেখানেও আমি একটু সময় বেশি দিব, ঠিক আছে? তো গত ক্লাসে আমি যেখানে ছিলাম, আমি যদি ভুল না করি, গত ক্লাসে আমি সেকশন 227 ছিলাম। আমি কি ওই জায়গাটাতে ছিলাম? কি বলেন? জি অল্টারেশন অফ চার্জে ছিলাম, রাইট? তখন কিন্তু জি ইলেকট্রিসিটি স্যার। চলে গিয়েছিল। আচ্ছা, দেখেন, এই যে সেকশন 227 সেকশন, আচ্ছা একটু আমি একটু পিছনে নেই, কারণ হচ্ছে স্ট্যান্ডটা যদি পিছনে হয় আমার জন্য একটু কমফোর্ট হয়। তো আপনারা ক্লিয়ার কিনা একটু দেখেন, ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, জি স্যার। সেকশন 227 এ বলছে অল্টারেশন অফ চার্জের কথা। অল্টারেশন অফ চার্জ, অল্টারেশন অফ চার্জের কথা। ধরেন প্রথমে আমরা ট্রায়াল যখন শুরু হচ্ছে, যখন প্রথম ট্রায়াল শুরু হচ্ছে, তখন আমরা কি করছে, কোর্ট কি করছে, চার্জ, প্রথমে হচ্ছে একটা চার্জ হিয়ারিং হচ্ছে, অর্থাৎ সেইখানে কিন্তু কোনো চার্জ ফ্রেম করা হচ্ছে না, তাকে ডিসচার্জ করে দেওয়া হচ্ছে। পরবর্তীতে তার বিরুদ্ধে কি হয়, যদি তাকে ডিসচার্জ করা না হয়, তখন তার বিরুদ্ধে ফর্মাল চার্জ ফ্রেম করা হয়, এটা আমরা পড়েছি। এখন কোর্ট কি করেছে, একটা ফর্মাল চার্জ কোন একজন ব্যক্তির বিরুদ্ধে ফ্রেম করেছে। ধরেন তার বিরুদ্ধে 302 ধারা, অর্থাৎ প্যানাল কোডের যে মার্ডার যে সেকশনটা আছে, ওই সেকশনের উপর কোন একজন ব্যক্তির উপর কি করা হয়েছে, আপনার চার্জ ফ্রেম করা হয়েছে। এখন চার্জ ফ্রেম করার পরবর্তীতে দেখা গিয়েছে যে এইখানে যে চার্জ ফ্রেম করা হয়েছে আন্ডার সেকশন 302, 302 ধারার অধীনে যে চার্জ ফ্রেমটা করা হয়েছে, এই চার্জ ফ্রেমের মধ্যে ভুল হয়েছে। এখন এই ভুলটা কি কোনোভাবে সংশোধনযোগ্য? হ্যাঁ। তো সেকশন 227 বলছে অল্টারেশন অফ চার্জের কথা, যেখানে বলছে আপনার যদি কোনো ভুল হয়ে থাকে, সেই ক্ষেত্রে সেই চার্জেরও পরিবর্তন করা যাবে। তো সেকশন 227 আমাদের মনে রাখতে হবে, 13তম জুডিশিয়ারি যে রিটেন আছে, 13তম জুডিশিয়ারি যে রিটেন কোয়েশ্চেন আছে, ওই রিটেনের মধ্যে আপনার সেকশন 227 এর উপর কোয়েশ্চেন এসেছে। সো এখানের মধ্যে কি বলছে,
সেকশন 227 বলছে যে কোর্ট, যেহেতু চার্জ ফ্রেম করা কার দায়িত্ব, কোর্টের দায়িত্ব, কোর্ট পরবর্তীতে সেকশন 227 এর অধীনে বলছে কোর্ট মে অল্টার, পরিবর্তন করতে পারে, কোর্ট মে অল্টার চার্জ, কোর্ট যে কোনো সময় চার্জ পরিবর্তন করতে পারে, অথবা অর মে অ্যাড টু এনি চার্জ। একটা চার্জে একটা বিষয়বস্তু নাই, ওই বিষয়বস্তুটা আপনার কোর্ট চাইলে পরবর্তী যে কোনো সময় অ্যাড করতে পারে। অ্যাড টু কখন করতে পারে? জাজমেন্টের আগে করতে পারে নাকি জাজমেন্টের পরে করতে পারে, এই বিষয়ে বলছে অ্যাট এনি টাইম, যে কোনো সময়, অ্যাট এনি টাইম বিফোর জাজমেন্ট ইজ প্রোনাউন্সড, বিফোর জাজমেন্ট ইজ প্রোনাউন্সড। আপনার কোনো একটা বিষয়ে যে রায় ঘোষণার পূর্বে, রায় ঘোষণার পূর্বে যে কোনো সময় অল্টার করার সুযোগ আছে বা নতুন কোনো জিনিস অ্যাড করারও সুযোগ রয়েছে। কি? চার্জে যে কোনো জিনিস অল্টার বা যে কোনো জিনিস অ্যাড করার সুযোগ রয়েছে অ্যাট এনি টাইম, যে কোনো সময়, বিফোর জাজমেন্ট ইজ প্রোনাউন্সড। ওই মামলায় যে রায়, চূড়ান্ত রায় ঘোষণার পূর্বে যে কোনো সময় চার্জ পরিবর্তন করার সুযোগ রয়েছে। দেখেছেন? এখন এই যে আপনি নতুন করে অ্যাডিশন করছেন বা অল্টারেশন করছেন, তো নতুন করে চার্জ যদি অ্যাডিশন করেন বা অল্টারেশন করেন, এখানে এফেক্টেড হবে কে? আপনি নতুন করে চার্জ কি হইছে অ্যাড করেছেন, নতুন করে চার্জের মধ্যে কিছু জিনিস অ্যাড করেছেন সেকশন 227 অনুযায়ী, অথবা আপনি যে কোনো সময় ওই চার্জের মধ্যে কোনো পরিবর্তন এনেছেন, তাহলে এই পরিবর্তন দ্বারা ক্ষতিগ্রস্ত হবে কে? বলেন, ক্ষতিগ্রস্ত কে হবে? অবশ্যই অ্যাকিউজড হবে, অ্যাকিউজড হবে। তাহলে এই অ্যাকিউজড কে সুরক্ষা দেওয়ার কথা সেকশন 227 এ বলা হচ্ছে যে কি এভরি অল্টারেশন, আপনি যতগুলো পরিবর্তন করবেন, এভরি অল্টারেশন অর অ্যাডিশন, নতুন ভাবে যা যা যুক্ত করবেন, এভরি অল্টারেশন অর অ্যাডিশন, নতুন ভাবে যে পরিবর্তন বা যুক্তকরণ, সেটা কি করতে হবে? shall be read and explained to the accused। আপনার যত রকম নতুন ভাবে যুক্ত করেছেন বা পরিবর্তন করেছেন, এই পরিবর্তনটা কি করতে হবে? পড়ে শোনাইতে হবে। shall be read, এই জিনিসটা, এই পরিবর্তনটা পড়ে শোনাইতে হবে, এবং এই পরিবর্তন যে হয়েছে এই বিষয়ে আপনাকে ব্যাখ্যা করতে হবে। কার কাছে ব্যাখ্যা করতে হবে? অ্যাকিউজড এর কাছে ব্যাখ্যা করতে হবে, কারণ চার্জের পরিবর্তনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কে হচ্ছে? অ্যাকিউজড হবে। ক্লিয়ার? লিখেছেন? লিখেছেন কিনা? আচ্ছা, এখন এই সেকশন 227 এর পরে বলছে সেকশন 228। আচ্ছা, এই যে সেকশন 227 এর মাধ্যমে চার্জ পরিবর্তন, যে চার্জের মধ্যে আপনি পরিবর্তন এনেছেন, এই চার্জের মাধ্যমে মধ্যে পরিবর্তন আনার ফলে যদি অ্যাকিউজড, যদি আসামি কোন রকম ভাবে প্রিজুডাইজ না হয়, তাহলে সেকশন 228 কখন আসবে? যখন চার্জের মধ্যে পরিবর্তন আনার কারণে আসামি যদি ক্ষতিগ্রস্ত না হয়। নট লাইকলি টু prejudice the accused, আসামি কে যদি প্রিজুডাইজ না করে, অথবা প্রসিকিউটরের মধ্যে যারা আছে, প্রসিকিউটর পক্ষ বা আসামিকে যদি ওই সেকশন 227 এর চার্জের পরিবর্তন
কোন রকম প্রিজুডাইস না করে, তখন কোর্ট চার্জ পরিবর্তনের সাথে সাথেই কি করতে পারে, মে প্রসিড উইথ দ্য ট্রায়াল, যদি দেখা যায় যে সেকশন 227 অনুযায়ী চার্জ পরিবর্তন, বা যুক্তকরণের মাধ্যমে আসামি বা আপনার প্রসিকিউটর পক্ষ যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, তাহলে চার্জ পরিবর্তনের পরেই আপনি সাথে সাথে ট্রায়ালে প্রসিড করার সুযোগ রয়েছে। এই কথাটা কোথায় বলছে? সেকশন 228 এ লিখেছেন। জি ভাইয়া। তাহলে সেকশন 227 এর একটা কনসিকুয়েন্স হচ্ছে সেকশন 228, আরো একটা কনসিকুয়েন্স হচ্ছে সেকশন 229। এখানে বলছে সেকশন 228 একটা পড়েছি যে আমরা নট লাইকলি টু প্রিজুডাইস, মানে অর্থাৎ কোন রকম ক্ষতিগ্রস্ত করবে না, কিন্তু সেকশন 229 বলছে আপনার যদি চার্জ পরিবর্তনের পরে যদি সাথে সাথে আমি ট্রায়াল শুরু করি, ট্রায়ালটা শুরু করি, সেই ক্ষেত্রে ওই যদি ইমিডিয়েট প্রসিডিং, ওই যে ইমিডিয়েটলি আমি যদি একটা প্রসিডিং অর্থাৎ ট্রায়াল শুরু করি, সেই ক্ষেত্রে সেই প্রসিডিং যদি ইজ লাইকলি টু প্রিজুডাইস, এই ইমিডিয়েট প্রসিডিং যদি শুরু করলে সেটা যদি আপনার লাইকলি টু প্রিজুডাইস, আপনার অপর পক্ষ, আপনার যে অ্যাকিউজড অথবা প্রসিকিউটর, এদেরকে যদি প্রিজুডাইস করার কোনো সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে আসবে সেকশন 229। সেই ক্ষেত্রে সেকশন 229 কি বলছে, যে যদি প্রিজুডাইস করার কোন রকম সম্ভাবনা তৈরি হয়, সেই ক্ষেত্রে কোর্ট কি করতে পারে, কোর্ট মে আইদার ডিরেক্ট এ নিউ ট্রায়াল, নতুন একটা ট্রায়াল শুরু করার জন্য আপনার নতুন একটা ট্রায়াল শুরু করার জন্য কোর্ট দিক নির্দেশনা দিতে পারে, অথবা আপনার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কোর্ট তার যে ট্রায়াল, যে বিচার শুরু হয়েছিল, ওই বিচারটা অ্যাডজন করে রাখতে পারে, অর অ্যাডজন দা ট্রায়াল। লিখেছেন? জি ভাইয়া। আস্তে ধীরে লেখেন। লিখেছেন? সবাই লিখলে আমাকে একটু জানান। আচ্ছা, আলো কি একটু কম মনে হয় আপনাদের? নতুন একটা লাইট লাগাবো নাকি? না স্যার, ঠিক আছে। ভাই, একটা পক্ষ ক্ষতিগ্রস্ত হবে বিষয়টা। আপু বুঝি নেই, আবার বলেন। যে কোনো একটা পক্ষ যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কি মানে বিচারটা স্থগিত রাখবে অথবা নিউট্রালের জন্য ডিরেকশন দিবে? যে কোনো একটা পক্ষ যদি ক্ষতিগ্রস্ত হয়, সেই ক্ষেত্রে কোর্ট কি করতে পারে, নতুন একটা ট্রায়ালের জন্য ডিরেক্ট করতে পারে, অথবা ওই যে ট্রায়ালটা চলমান আছে, ওই ট্রায়ালটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অ্যাডজন রাখবে, যাতে ক্ষতিগ্রস্ত পক্ষ তার ক্ষতিটা পুষিয়ে আপনার প্রপারলি ডিফেন্স অথবা প্রপারলি প্রসিকিউট করতে পারে, সেজন্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অ্যাডজন করার একটা সময় বেঁধে দিবেন কোর্ট। দেখেছেন? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা আরেকটা কোয়েশ্চেনে চলে আসবো, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনটা আপনার 13তম জুডিশিয়ারি রিটেনে এসেছে, অর্থাৎ আমার যে জুডিশিয়ারি পরীক্ষা সেখানে এসেছে। সেইটা হচ্ছে যে ইফেক্ট, লেখেন, ইফেক্ট অফ অ্যারোর ইন চার্জ। আপনার চার্জ ফ্রেম করতে গিয়ে যদি কোনো একটা ভুল হয়ে থাকে, আপনার যদি কোনো একটা ভুল হয়, ইফেক্ট অফ অ্যারোর, চার্জ ফ্রেম করতে গিয়ে যদি কোর্টের, যদি চার্জ ফ্রেম করবে কে, অবশ্যই কোর্ট করবে। কোর্ট বলতে কে বোঝাচ্ছে? অবশ্যই যে সংশ্লিষ্ট যে
আপনার রেসপেক্টিভ যে জাজ আছে তিনি করবেন। এখন ওই চার্জ ফ্রেম করতে গিয়ে জাজ যদি কোনো রকম ভুল করে থাকেন, সেই ভুলের কনসিকুয়েন্স কি হবে? ঠিক আছে, এই ইফেক্ট অফ এরর ইন চার্জ, এই ভুলের কনসিকুয়েন্স কি হবে সেটা সম্পর্কে আমরা পড়ব। মনে রাখতে হবে ভুল দুই ধরনের হয়। একটা ভুল হচ্ছে যে সংশোধন করা যায়, রিকনসিলেবল, আর একটা হচ্ছে ইরিকনসিলেবল। অর্থাৎ একটা ভুল আপনি সংশোধন করতে পারবেন চাইলেই, এই ভুলটা এত বড় ভুল না। আর একটা ভুল হচ্ছে যে অনেক বড় ধরনের ভুল, এই ভুলটা কখনোই সংশোধন করা যাবে না। এই দুইটা ভুল নিয়েই আমরা দুইটা সেকশন পড়ব। একটা হচ্ছে যদি বড় ধরনের ভুল হয়, যদি বড় ধরনের ভুল হয়, একটা হচ্ছে মাইনর ভুল, একটা যে ছোটখাটো একটা ভুল হয়েছে, মাইনর এরর, মানে ছোটখাটো একটা ত্রুটি, এই ত্রুটিটা সংশোধন করা যায়। এখন আপনি আমাকে বলতে পারেন ভাইয়া যে ছোট ভুল কোনটা, ঠিক আছে, ছোট ভুল বড় ভুল কোনটা, তাহলে আমরা এটা একটু জানবো, ছোট ভুল বড় ভুল কোনটা সেটা আমরা জানবো। আর আরেকটা ভুল হইতে পারে মেজর এরর, মানে বড় ধরনের ভুল হয়েছে। তো মাইনর এরর নিয়ে ডিল করেছে আপনার একটা সেকশন, সেকশনটা হচ্ছে সেকশন 225। আবার মেজর এরর মানে বড় ধরনের ভুল হয়েছে, সেইটা নিয়ে ডিল করছে কত, সেকশন 320, সেকশন 232, 232। ঠিক আছে, লিখেছেন? জি ভাইয়া। জি স্যার। এখন মাইনর এরর অর্থাৎ একটা জিনিস, একটা ত্রুটি, যে একটা ছোট একটা ত্রুটি, এটা কিভাবে বুঝবো? যদি আপনার আপনার ওই ত্রুটি লেখেন এরর, এরর বা ত্রুটি shall not be, error shall not be regarded, ওই ত্রুটিটা আপনার shall not be regarded as material। ম্যাটেরিয়াল মানে কি, মানে বড় ধরনের ত্রুটি হিসাবে বিবেচিত হবে না। একটা ভুল হয়েছে, ওই ভুলটা বড় ধরনের ভুল হিসাবে বিবেচিত হবে না, shall not be regarded as material। কখন হবে না সেই কথাটা বলছে, আনলেস the accused, unless যদি না accused মানে যে অভিযুক্ত, accused was in fact misled by such error। লিখেছেন? ওই একটা ত্রুটি বড় ধরনের ত্রুটি বলে গণ্য হবে না। কখন হবে না? যদি না ওই ত্রুটির কর্তৃক আপনার ওই অ্যাকিউজ মিসলিড হয়, অ্যাকিউজ যদি ভুল পথে পরিচালিত না হয় ওই ত্রুটির মাধ্যমে, সেই ক্ষেত্রে ওই ত্রুটিকে বড় ধরনের ত্রুটি হিসাবে বিবেচনা করা হবে না। এটার কথা কোথায় বলছে? এটার কথা বলছে আপনার সেকশন 225 এ। লিখেছেন? জি স্যার। এখন প্রশ্ন হচ্ছে সেকশন 225 এ শুধুমাত্র একটা কথা বলে নাই, অর্থাৎ অ্যাকিউজড মিসলিড হইছে, অ্যাকিউজড মিসলিড হইলেই ওই ত্রুটিটা আপনার বড় ধরনের ত্রুটি হবে, বা অ্যাকিউজড মিসলিড না হইলে ওই ত্রুটিটা ছোট ধরনের ত্রুটি হবে, এটা বলে নাই। এই যে এখানে বলছে অ্যাকিউজড ওয়াজ নট ইন ফ্যাক্ট মিসলিড বাই সাচ এরর, ওই এরর কর্তৃক যদি মিসলিড না হয়, এবং এখানে একটা এবং যুক্ত করে দিয়েছে, এবং ইট হ্যাজ, লেখেন ইট হ্যাজ অকেশন, ইট হ্যাজ অকেশন এ ফেলিয়ার অফ জাস্টিস। তাহলে শুধুমাত্র মিসলিড না হলেই হবে না, ধরেন মিসলিড হইল না এবং ওই মিসলিডের কারণে আপনার কোন রকম অকেশনিং ফেলিয়ার অফ জাস্টিস, একটা ন্যায় বিচার পরাহত না হয়ে থাকে, সেই ক্ষেত্রে ধরে নিব যে আমরা সেই ত্রুটিটা বড় ধরনের কোনো ত্রুটি নয়। যদি মিসলিড হয় এবং সেই মিসলিডের দরুন যদি ন্যায় বিচার পরাহত হয়, সেই ক্ষেত্রে সেই ত্রুটিটা কিন্তু বড় ধরনের ত্রুটি, সেই ত্রুটিটা কিন্তু সেকশন 225 দিয়ে কভার হবে না, তখন সেকশন 232 কামস ইনটু প্লে। ঠিক আছে, ক্লিয়ার কিনা?
ভাই এটা তো শুধু চার্জের ত্রুটির ক্ষেত্রে না? হ্যাঁ, চার্জের ত্রুটির ক্ষেত্রে। স্যার পরের পোর্শনটা যেটা বললেন এটা হচ্ছে মেজর হবে তাই না? মানে না, একই সাথে দুইটা দুইটা দেওয়া আছে এন্ড এবং একই পর থেকে সাথে, যেটা বললেন। হ্যাঁ একই, সেটাতে হচ্ছে সে মিসলিড হবে না, এবং ওই মিসলিড এর দরুন আপনার কোনো অকেশনিং ফেলিয়ার অফ জাস্টিস হবে না, সেই ক্ষেত্রে সেকশন 225। আবার যদি সে মিসলিড হয় এবং মিসলিড হইলে তো হইলো, ওই মিসলিড এর দরুন আবার ন্যায় বিচার পরাহত হয়েছে, তখন কিন্তু সেকশন 225 উইল নট অ্যাপ্লিকেবল, তখন সেকশন 232 চলে আসবে। দেখেছেন? জি স্যার, মানে একই জিনিস প্রেসেন্টে হচ্ছে পজিটিভ আর মানে কিছু হবে না, আর এটা হচ্ছে নেগেটিভ ইফেক্ট হলে তখন। হ্যাঁ, দুটো দুটো ইম্প্যাক্টই থাকতে হবে। দেখেছেন? দেখেছেন কি না? হ্যাঁ ভাই। এখন আমরা সেকশন 232 পড়ব। এখানে বলতেছে বড় ধরনের ভুলের কথা। এখানে বলতেছে ইফ অ্যাপিলেট কোর্ট, অ্যাপিলেট কোর্ট মানে কি? উচ্চতর যারা আপনার অ্যাপিলেট কোর্ট আছে, অর্থাৎ একটা ডিসিশনের এগেইনস্টে যে কোর্টে আপনি আপিল করবেন, যে উচ্চতর আদালতে যে আপিল করবেন, ওই অ্যাপিলেট কোর্টকে বোঝানো হচ্ছে। ইফ অ্যাপিলেট কোর্ট অথবা হাইকোর্ট ডিভিশন, ইফ অ্যাপিলেট কোর্ট অথবা হাইকোর্ট ডিভিশন যদি মনে করে, ইজ লেখেন, ইজ অফ অপিনিয়ন দ্যাট, যদি অ্যাপিলেট কোর্ট অথবা হাইকোর্ট ডিভিশনের যদি মনে হয়, মানে ইজ অফ অপিনিয়ন দ্যাট, যদি মনে হয় এনি পার্সন, যে কোনো একজন পার্সন যে কনভিক্টেড হয়েছে, এনি পার্সন কনভিক্টেড হয়েছে, যে কনভিক্টেড হয়েছে ওয়াজ মিসলিড বাই error in charge, একটা চার্জের ভুলের কারণে কোনো একজন অপরাধী বা অ্যাকিউজ যদি মিসলিড হয়েছে বলে আপনার উচ্চতর আদালত, মানে উচ্চতর আপিলেট আদালত অথবা হাইকোর্ট ডিভিশনের মনে হয়, সেই ক্ষেত্রে আপনার হাইকোর্ট ডিভিশন বা উচ্চতর অ্যাপিলেট কোর্ট কি করবেন সেটা সম্পর্কে বলছে। ইট শাল ডিরেক্ট এ নিউ ট্রায়াল, নতুন একটা যে ট্রায়ালটা হয়ে গেছে ওই ট্রায়ালটাকে কোয়াশ করে দিবে, ওই ট্রায়ালটাকে সম্পূর্ণ বাতিল করে নতুন একটা ডিরেক্ট এ নিউ ট্রায়ালের ব্যবস্থা করবেন। লিখেছেন? এখন দেখা যাচ্ছে যে নতুন একটা ট্রায়ালের ব্যবস্থা করবেন, দেখা গেল। এখন মামলা পর্যালোচনা, উচ্চতর আদালত অর্থাৎ হাইকোর্ট ডিভিশন অথবা আপনার অ্যাপিলেট কোর্ট ওই মামলাটা পর্যালোচনা করার পরে দেখতে পাচ্ছেন যে ওই কোর্টের, অ্যাপিলেট কোর্ট অথবা হাইকোর্ট ডিভিশনের মনে হচ্ছে যে এখানে কোন রকম চার্জ, ওইখানে ওই ব্যক্তির বিরুদ্ধে কোন রকম চার্জই আপনার নো ভ্যালিড চার্জ, ওই ব্যক্তির আসামির বিরুদ্ধে কোন রকম নো ভ্যালিড চার্জ কুড বি প্রেফার্ড, মানে আপনার মামলার নথি এবং সবকিছু পর্যালোচনা করে আপনার উচ্চতর আদালত, হাইকোর্ট ডিভিশন অথবা অ্যাপিলেট কোর্টের মনে হচ্ছে যে কোন রকম কোন ভ্যালিড চার্জ, কোন রকম ওই আসামির বিরুদ্ধে কোন রকম চার্জই গ্রহণ করা যায় না, কোন রকম ভ্যালিড কোন রকম চার্জই আসলে গঠন করার কোনো উপাদান নাই। অর্থাৎ একজন ব্যক্তির বিরুদ্ধে আপনার মার্ডারের অভিযোগ আনেছি, কিন্তু দেখা যাচ্ছে যে মামলার নথি পর্যালোচনা করে এখানে মার্ডারের কোনো বিষয়বস্তুই নাই, অর্থাৎ এইটাতে ওই ব্যক্তি স্বেচ্ছায় সুইসাইড করছে, ঠিক আছে, যেমন এলএসডি কে সে নিজেই সুইসাইড করছে, ঠিক আছে। তো এটা আর কি, তো সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে কোন রকম চার্জশিট প্রেফার করার সুযোগ নাই, তখন কি করবে? তখন হাইকোর্ট ডিভিশন বা
আপনার অ্যাপিলেট কোর্ট কি করবেন, কোয়াশ করে দিবেন, কোয়াশ দা কনভিকশন। অর্থাৎ ওই ব্যক্তির বিরুদ্ধে আপনার যে নিচের কোর্টে যে আপনার একটা অভিযোগ এনে তার বিরুদ্ধে যে কনভিক্ট করা হয়েছিল, তাকে যে সাজা দেওয়া হয়েছিল, ওই সাজাটা টোটালি কোয়াশ করে দিবেন, একদম বাতিল করে দিবেন। কোয়াশ করে দিবেন মানে কি, এমন ভাবে সার্ফ এক্সেল দিয়ে পরিষ্কার করে দিবেন যে তার বিরুদ্ধে আদতে কোনো অপরাধের বিচার হয়েছিল সেটাই যেন মনে না হয়। ওয়াশ দা কনভিকশন। ঠিক আছে? হ্যাঁ, মেজর ভুলের ক্ষেত্রে, মেজর চার্জের ইরোর ক্ষেত্রে তাহলে কি ভাই হচ্ছে আমাদের এখানে অ্যাপিলেট ডিভিশন বা হাইকোর্টে কি আমাদের আপিল করলে দেন তারা এটা পর্যালোচনা করবে, নাকি ভাই ওটা নিজেরা সমর্থ হিসেবে? আপনার হচ্ছে হাইকোর্ট ডিভিশন বা অ্যাপিলেট কোর্ট তার রিভিশনাল পাওয়ার এক্সারসাইজ করার সময় বা অ্যাপিলেট পাওয়ার এক্সারসাইজ করার সময় বা আপনার ডেথ সেন্টেন্স শুনানি করার সময়, তিনটা বিষয় বলেছি। একটা হচ্ছে আপিল করার সময়, রিভিশন করার সময়, আর একটা হচ্ছে ডেথ সেন্টেন্স। কারণ আমরা কি জানি, আমরা জানি যে সেশন জাজ কোন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিলে ওই মৃত্যুদণ্ডটা কার দ্বারা অনুমোদিত হইতে হবে, হাইকোর্ট ডিভিশন কর্তৃক অনুমোদিত হইতে হবে। হাইকোর্ট ডিভিশন কর্তৃক অনুমোদনের যে প্রক্রিয়া ওটাকে বলে ডেথ সেন্টেন্স রেফারেন্স। ডেথ সেন্টেন্সের যে রেফারেন্স, এই তিনটা ক্ষেত্রে আপনার যদি বড় ধরনের ভুল হয় সেই ক্ষেত্রে সেকশন 232 অনুযায়ী আপনার অ্যাপিলেট কোর্ট অথবা হাইকোর্ট ডিভিশন আপনার এই পাওয়ারটা এক্সারসাইজ করবেন আন্ডার সেকশন 232। ঠিক আছে? জি ভাই। ক্লিয়ার কিনা? জি পুরো ভাই। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গায় চলে যাব। একটু বুঝতে হবে বিষয়টা। চার্জ, পুরো সিআরপিসির মধ্যে যে ব্যক্তি চার্জ সম্পর্কে ভালো ধারণা রাখে তার আসলে ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সটা অনেক বেশি ক্লিয়ার হয়। ঠিক আছে? এখন আমরা পড়বো একটা টপিক পড়বো, টপিকটার নাম হচ্ছে জয়েন্ডার অফ চার্জ। লেখেন, টপিকটা লেখেন, জয়েন্ডার অফ চার্জ টপিক। এখন এই জয়েন্ডার অফ চার্জ সম্পর্কে পড়ার সময় সবচেয়ে প্রথমে যে সেকশনটা পড়তে হবে সেকশন 233, যেখানে বলছে, যেখানে সেকশন 233 তে বলছে every distinct offense, প্রত্যেকটা আলাদা আলাদা অপরাধের জন্য, প্রত্যেকটা এভরি ডিস্টিংক্ট অফেন্সের জন্য কি হবে, সেপারেট চার্জ। প্রত্যেকটা আলাদা আলাদা অপরাধের জন্য আলাদা আলাদা সেপারেট চার্জ গঠিত হবে এবং ওই সেপারেট চার্জের উপর ভিত্তি করে সেপারেট ট্রায়াল অনুষ্ঠিত হবে। অর্থাৎ একটা অফেন্স, একটা চার্জ, একটা ট্রায়াল। লিখেছেন? এভরি ডিস্টিংক্ট অফেন্স, প্রত্যেকটা আলাদা আলাদা অপরাধের জন্য আলাদা আলাদা চার্জ গঠন করতে হবে এবং আলাদা আলাদা বিচার অনুষ্ঠিত হবে। এটার কথা বলছে কোথায়? সেকশন 233 তে। লিখেছেন? জি ভাই। এখন মনে রাখতে হবে সেকশন এই 233 এক্সেপশন রয়েছে, অর্থাৎ এই সেকশন 233 এক্সেপশন, কিছু এক্সেপশন রয়েছে, অর্থাৎ যেখানে একটা আলাদা অপরাধের জন্য বা আলাদা আলাদা অপরাধের জন্য সেপারেট ট্রায়াল বা সেপারেট চার্জ না হয়ে একটা ট্রায়ালের মধ্যে একাধিক বিষয়কে অন্তর্ভুক্ত করবে। ওই এই যে সেকশন 233 এক্সেপশন কোনগুলো সেটা আমাদেরকে মনে রাখতে হবে। সেকশন 234, 235, 236 and 239। তাহলে এই চারটা সেকশন হচ্ছে সেকশন 233 এক্সেপশন। একটা হচ্ছে সেকশন 234, 235, 236 and 239। দেখেছেন? জি ভাই। তাহলে
এই যে সেকশন 233 যে এক্সেপশন গুলো, সেকশন 234, 35, 36, 39 এই এক্সেপশন গুলো আমরা পড়বো এখন। আচ্ছা, আপনাদের এই সেশনটা শেষ হওয়ার পরে, এই সেশনটা হয়তো এখনই শেষ হয়ে যাবে, এরপরে হচ্ছে আপনার 10 মিনিট 10 মিনিটের একটা নামাজের বিরতি থাকবে, তারপর আপনাদের 10 মিনিটের পরে আপনাদের ক্লাসটা আবার শুরু হবে, ঠিক আছে? এই সেশনটা এখন যখন শেষ হবে, হয়তো এখনই শেষ হয়ে যাবে। সেকশন 234 এখানে বলছে ইফ টু অর মোর, ইফ টু অর মোর, ইফ টু অর থ্রি, দুই বা ততোধিক, offenses of same kind, লিখে ফেলেন, আমি বুঝাই দিব। স্যার 2 or more না 2 or 3? 2 or 3. If 2 or 3 offenses of same kind within 12 months from first date to last offense, one trial. আমি একটু বুঝাই বলছি, যদি দুই বা ততোধিক, দুই বা তিন, মানে দুই অথবা তিন, তিনের বেশি হইতে পারবে না, 2 or 3 offenses, দুই বা তিন offenses of same kind, একই ধরনের অপরাধ যদি উইদিন 12 মান্থ, যদি 12 মাসের মধ্যে, যদি 12 মাসের মধ্যে দুই বা তিন অফেন্সেস অফ সেম কাইন্ড, একই ধরনের অপরাধ সংগঠিত হয়ে থাকে, সেই অপরাধটা যদি ভিন্ন ভিন্ন ব্যক্তির বরাবরও যদি সংগঠিত হয়ে থাকে, সেই সকল অপরাধের বিচার আপনার একটা ট্রায়ালে করার সুযোগ রয়েছে। এখন যে 12 মাসটা গণনা হবে কখন থেকে, প্রথম যে অফেন্স, ফার্স্ট অফেন্স, প্রথম অপরাধ সংগঠনের পরে থেকে 12 মাসটা কাউন্ট হবে। ধরেন আমি একজন চোর, আমি আপনার বাসায় চুরি করেছি, করিমের বাসায় চুরি করেছি, রহিমের বাসায় চুরি করেছি। চুরিটা প্রথম আপনার বাসা থেকে চুরি করার পরে রহিমের বাসায় করেছি, করিমের বাসায় করেছি। তিনজন ব্যক্তি, ডিফারেন্ট ব্যক্তি, কিন্তু আমার এই চুরিটা একই নেচার, বা চুরিটা তিনটা বাসায় কিন্তু চুরিই করেছি। এই তিনটা বাসায় যে চুরির যে সময়কালটা 12 মাসের মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ এই তিনটা চুরি আপনার 12 মাসের মধ্যে করেছি আমি। সেই ক্ষেত্রে আমার বরাবরে আপনার একটা ট্রায়াল, একটা মাত্র বিচার করে আমার বরাবরে আপনার তিনজন বাসায় যে চুরি করেছি, তিনজনের বাসায় চুরি করেছি, তিনজনের বাসায় চুরির অপরাধের শাস্তি আমাকে একটা ট্রায়ালে, একটা বিচারে করার সুযোগ রয়েছে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু বিরতিতে যাই। আমরা হচ্ছে আপনাদেরকে আবার নতুন করে লিংক দেওয়া দরকার আছে নাকি লিংক দেওয়া দরকার নাই? হ্যাঁ, নতুন করে হয়তো লিংক আমি দিয়ে দিব, আবার নতুন করে আমি লিংক দিব, আবার নতুন করে লিংক দিব মাঝখানে। এখন আমরা একটু নামাজের বিরতিতে যাব, ঠিক আছে? তো আমি নামাজ পড়ে এসে আপনাদের সাথে ইনশাআল্লাহ দেখা হচ্ছে। স্যার আল্লাহ হাফেজ। কয়টার সময়? 6টা 41 বাজে। 6টা 41 বাজে? আপনার হচ্ছে 6টা 50-55 শুরু হবে ইনশাআল্লাহ। আচ্ছা। আচ্ছা, আসসালামু আলাইকুম।
আছেন আপনারা সবাই? আছেন? ক্লিয়ার? কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা জি যাচ্ছে। স্যার। আচ্ছা, ওকে। সো আমরা সেকশন লাস্ট অব্দি পড়েছি। সেকশন একটা জিনিস আমরা একটু পড়বো। আচ্ছা, আমরা একটা শব্দ লিখেছি, শব্দটা একটু দেখেন। অফেন্সেস অফ সেম কাইন্ড, একটা শব্দ লিখেছি না? অফেন্সেস অফ সেম কাইন্ড লিখেছি। জি স্যার। তাহলে আপনাকে প্রশ্ন করতে পারে যে কোন কোন অপরাধগুলো আপনার অফেন্সেস অফ সেম কাইন্ড হিসাবে অন্তর্ভুক্ত আপনি করতে পারবেন। সব অপরাধকে কি আপনি অফেন্সেস অফ সেম কাইন্ড বলতে পারবেন? এখানের মধ্যে সেকশন 234 এর যে এক্সপ্লানেশন, সেখানে বলছে অফেন্সেস অফ সেম কাইন্ড বলতে আপনাকে মনে রাখতে হবে যেই সকল অপরাধের শাস্তি, যেই সকল অপরাধের শাস্তি একই এবং আন্ডার সেম সেকশন অফ ল, একই সেকশনের অধীনে যে সকল অপরাধের শাস্তি একই, সেগুলোই হবে আপনার সেম কাইন্ড। সেম কাইন্ড বলতে কি হবে? সেম কাইন্ড বলতে বোঝাবে সেম অ্যামাউন্ট অফ পানিশমেন্ট, সেম অ্যামাউন্ট অফ পানিশমেন্ট, অর্থাৎ সবার জন্য নির্ধারিত পানিশমেন্ট, সেম অ্যামাউন্ট অফ পানিশমেন্ট আন্ডার সেম সেকশন অফ ল, আন্ডার সেম সেকশন অফ ল। একই সেকশনের অধীনে, একই সেকশনের অধীনে একই সেম অ্যামাউন্ট, একই শাস্তি রয়েছে এমন অপরাধগুলোকে আমরা অফেন্সেস অফ সেম কাইন্ড হিসেবে বিবেচনা করব। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? সেম সেকশনের সেম অ্যামাউন্ট অফ পানিশমেন্ট বলতে কি বোঝাচ্ছে এখানে? মানে একটা অপরাধের ক্ষেত্রে অপরাধী সেম সাজা পাবে? হ্যাঁ, একটা অপরাধ মানে একটা সেকশন, ধরেন একটা সেকশনের অধীনে আপনার শাস্তির বিবরণ রয়েছে, ওই শাস্তির বিবরণের মধ্যে সেম পানিশমেন্ট, অর্থাৎ থেফটের জন্য যে পানিশমেন্ট, সেই ক্ষেত্রে থেফটের যদি আলাদা কোনো ক্যাটাগরি থাকতো সেকশন 379 এ, সেই ক্যাটাগরির অধীনেও যদি 3 বছরের শাস্তি যদি বিদ্যমান থাকতো চুরির সেকশন 379 এ, সেক্ষেত্রে আমরা সেম কাইন্ড অফ অফেন্স হিসেবে বিবেচনা করতাম ফর দ্য পারপাস অফ সেকশন 234। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এখন এখানের মধ্যে একটা এক্সেপশন আছে। এই যে কথাটা বলেছি, এই কথাটার একটা এক্সেপশন ড্র করেছে যে আপনার আইনের মধ্যে নাই। ধরেন পালক পুত্র, অ্যাডপ্টেড সনকে নিজ পুত্রের মতো ডিম করা হয়। ডিম মানে কি? এটাকে বলে লিগ্যাল ফিকশন। আপনারা তো সবাই জুরিসপ্রুডেন্স পড়ে আসছেন। লিগ্যাল ফিকশন মানে কি? যদিও সে দত্তক পুত্রকে আমি নিজের পুত্রের মতো মর্যাদা দিচ্ছি, তাহলে এই যে নিজের পুত্রের মতো মর্যাদা দেওয়াটাকে বলে লিগ্যাল ফিকশন। আর লিগ্যাল ফিকশনটা যেভাবে ইউজ করা হয় সেটা হচ্ছে আপনার ডিমিং ক্লজ বা ডিমড ক্লজ দিয়ে আপনার লিগ্যাল ফিকশনটাকে ব্যবহার করা হয়ে থাকে। আপনারা তো এটা আশা করি জুরিসপ্রুডেন্সে পড়ে আসছেন, আর যদি ফাঁকিবাজি করে থাকেন তাহলে হয়তো পড়ে আসেন নাই। ঠিক আছে? ডিম টু বি সেম কাইন্ড, সেকশন 234 এ বলছে দুইটা অপরাধ, একটা হচ্ছে সেকশন 379 এর অধীনে অপরাধ এবং সেকশন 380 এর অধীনের অপরাধ। এর অধীনে কোন অপরাধ, এনি অফেন্স, অথবা এর অধীনে কোন রকম অ্যাটেম্পট যদি গ্রহণ করা হয়, সেই ক্ষেত্রে যদিও এটা ডিফারেন্ট সেকশন, যদিও দুইটার শাস্তি আলাদা, সেই ক্ষেত্রেও কিন্তু অফেন্সেস অফ সেম কাইন্ড বলে ডিম করা হবে, ধরে নেওয়া হবে। এটা একটা পার্টিকুলার একটা এক্সেপশন অফ সেকশন 234। দেখেছেন নাকি মাথা ঘুরাচ্ছে? বুঝতে পারতেছেন? স্যার, এটা হচ্ছে আগে যেটা বললেন সেটা হচ্ছে একই সেকশনের আন্ডারে হইতে হবে, আর এটার জন্য এটার এক্সেপশন হচ্ছে এটা দুটো ভিন্ন সেকশন, এই জন্য একটা এক্সেপশন। হ্যাঁ, এটা দুইটা ভিন্ন সেকশন, কিন্তু এটাকে ডিম করা হয়েছে, ডিম টু বি সেম কাইন্ড হিসেবে ধরে নেওয়া হয়েছে। এই জন্য এটাকে এক্সেপশন করে এটাকে ডিমিং ক্লজের মধ্যে এনে লিগ্যাল ফিকশনের আওতায় অধীনে এটাকে এক্সেপশন করা হয়েছে। শুধু এই দুইটার ক্ষেত্রে, একটা সেকশন 379, একটা হচ্ছে যে 379 হচ্ছে চুরি করার শাস্তি, আর সেকশন 380 হচ্ছে কোন বসবাসের জন্য
যে স্থান রয়েছে, বসবাসের স্থানে যদি চুরি করে সেক্ষেত্রে সেকশন 380 আসে। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা হ্যাঁ, শোনা যায় না। ভাইয়া পেয়ে গেছেন? ট্রায়ালে করা হবে। একের অধিক অপরাধের বিচার কোথায় করা হবে? একই ট্রায়ালে করা হবে। ঠিক আছে? এখানে বলছি কি, সেকশন 235 এ বলছে একের অধিক অপরাধের বিচার, ট্রায়াল ফর মোর দ্যান ওয়ান অফেন্সেস। একের অধিক অপরাধের বিচার কোথায় করা হবে? ওয়ান ট্রায়ালে হবে, একটা ট্রায়ালে করা হবে। কোন ক্ষেত্রে করা হবে? এটি একটি বিষয় মনে রাখতে হবে। এখানে একটা সেম ট্রানজাকশন, একটা শব্দ লেখেন, সেম ট্রানজাকশন। ধরেন একই কার্য পদ্ধতিতে, ধরেন আপনি একটা বাসায় ঢুকেছেন, বাসায় ঢুকার মাধ্যমে আপনি ওই বাসাতে চুরি করেছেন, চুরি করার পরে হুমকি ধামকি দিয়ে আসছেন। আবার ওখানে যদি আপনার কোনো কিছু, আপনার কাউকে যদি আঘাত করতে হয়, সে আঘাতও করছেন, তাহলে আপনি একটা বাসায় প্রথমত ঢুকছেন, ঢুকার পর একটা চুরি করছেন, চুরি করার পরে কোনো ব্যক্তিকে আঘাত করছেন। এই সকল কাজগুলা একটা সিঙ্গেল ট্রানজাকশনে হয়েছে, একটা সিঙ্গেল ট্রানজাকশনে হয়েছে। তাহলে এই যে আপনি একটা বাসায় ঢুকেছেন, ঢুকার মাধ্যমে আপনি প্রথম যে কাজটা অপরাধ করেছেন সেটা হচ্ছে ক্রিমিনাল ট্রেসপাস করেছেন। ওই বাসার মধ্যে অবৈধভাবে অনুপ্রবেশ করেছেন, ক্রিমিনাল ট্রেসপাস। ক্রিমিনাল ট্রেসপাস করার পর আপনি কি করছেন? ওই বাসাতে চুরি করছেন, থেফট করছেন, চুরি করছেন। এবার আপনি ওই বাসার মধ্যে যদি কোনো বৃদ্ধ মহিলা থাকে, আপনাকে বাধা দিতে আসছে, আপনি তাকে কি করছেন? তার গায়ে আঘাত করছেন, হার্ট করছেন। তাহলে এই সকল অপরাধগুলো আলাদা আলাদা অপরাধ। ক্রিমিনাল থেফট আলাদা অপরাধ, ক্রিমিনাল ট্রেসপাস আলাদা অপরাধ, থেফট আলাদা অপরাধ, হার্ট আলাদা অপরাধ। কিন্তু এই তিনটা অপরাধগুলোর সবগুলোর বিচার একটা সিঙ্গেল ট্রায়ালে করা যাবে। কেননা কি, এটা সেম ট্রানজাকশনে এই তিনটা অপরাধ হয়েছে, যার কারণে সেম ট্রানজাকশনের অধীনে আসার কারণে সবগুলো অপরাধের বিচার একটা সিঙ্গেল ট্রায়ালে করার সুযোগ রয়েছে আন্ডার সেকশন 235। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এই জায়গাটা ক্লিয়ার। আর কি এখানে করার কোনো প্রশ্ন আছে? চার্জ আমরা শেষ করছি। প্রশ্ন আছে আপনাদের? চার্জ সংক্রান্ত আর কোনো প্রশ্ন আছে আপনাদের? আপাতত নাই ভাই। 236 আর 39। 236 এবং 39 এগুলো হচ্ছে প্লেন রিড করলে ইনশাল্লাহ আপনারা পেরে যাবেন, কঠিন হবে না। ঠিক আছে? একদম প্লেন রিড, মানে এখানে বুঝার কিছু নাই। ক্লিয়ার ভাইয়া? আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। ভাই, আপনি যে কোয়াশের কথাটা বললেন, তো একটা ব্যক্তি কি তার সর্বশেষ প্রতিকার হিসেবে কোয়াশের জন্য আবেদন করতে পারে হাইকোর্টে বা অ্যাপিলেট ডিভিশনে? আচ্ছা, একটা জিনিস ক্লিয়ার করি আপনাকে, সবাইকে ক্লিয়ার করছি। কোয়াশমেন্টের যে আবেদনটা, আমরা যে কোয়াশমেন্টের যে আবেদনটা, কোয়াশমেন্টের আবেদন করতে হয় লাস্ট রিসোর্স হিসাবে আপনার হাইকোর্ট ডিভিশনের একটা ইনহেরেন্ট পাওয়ার আছে, মানে এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার আছে। সেটা হচ্ছে কোয়াশমেন্টের একটা অধিকার হাইকোর্ট ডিভিশনে রয়েছে। ওইটা হচ্ছে সেকশন 561 এ তে। আর আমরা 232 এর অধীনে যে কোয়াশমেন্ট, ওই কোয়াশমেন্ট আর এই কোয়াশমেন্টের মধ্যে টোটাল ডিফারেন্ট আছে। 232 তে কিন্তু হাইকোর্ট ডিভিশনের ইনহেরেন্ট পাওয়ারের কথা বলে নাই, কিন্তু কোয়াশমেন্টের আবেদনের কথা বলা আছে সেকশন 561 এ তে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, আপনাকে যদি কোনো ভাইভাতে অ্যাটেন্ড করেন, আপনাকে প্রশ্ন করবে যে কোয়াশমেন্ট শব্দটা আমরা শুনলেই প্রথম আমার মাথায় আসে সেকশন 561 এ তে, কিন্তু কোয়াশমেন্ট শব্দটা কি সেকশন 561 এ তে বলা আছে কিনা মনে রাখতে হবে। কোয়াশমেন্ট শব্দটা আমাদের সিআরপিসি তে সেকশন 561 এ তে বলা নাই। কোয়াশমেন্ট শব্দটা একমাত্র উল্লেখ আছে সেকশন 232 তে। তাহলে আপনাদেরকে
কিন্তু কোয়াশমেন্টের অ্যাপ্লিকেশন করা হয় কিন্তু 561 এ তে, কিন্তু কোয়াশমেন্ট শব্দটা উল্লেখ রয়েছে সেকশন 232 তে। ঠিক একই ভাবে আমরা এই জিনিসগুলো দেখতে পাই যে রিট সংক্রান্ত প্রভিশন, আমরা জানি যে রিটের বিষয়ে প্রবিধান হচ্ছে যে আমাদের সেকশন 102 তে, কিন্তু রিট শব্দটি স্পেসিফিক্যালি সেকশন 102 তে বলা নাই। রিট শব্দটির কথা উল্লেখ আছে স্পেসিফিক্যালি সেকশন আর্টিকেল 104 এ। ক্লিয়ার আপু? ক্লিয়ার কি না আপু? জি ভাইয়া। আচ্ছা, ওকে। সো আমরা এখন আপিলে চলে যাব। আমাদের বিচার শেষ, বিচার করার পর একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। এই সিদ্ধান্তের এগেনস্টে আমরা সংক্ষুব্ধ হয়েছি, অর্থাৎ আমি অপরাধী না, আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এবং আমাকে মানে শাস্তি দেওয়া হয়েছে, আমি শাস্তির এগেনস্টে আমি আপিল করব, আমি সংক্ষুব্ধ, তাহলে আমি আপিলে যাব। তাহলে এখন আমরা আপিল সংক্রান্ত বিধান সম্পর্কে পড়ব। তো আপিল সংক্রান্ত বিধান সম্পর্কে বলা আছে সেকশন 404 থেকে সেকশন 431 পর্যন্ত। সেকশন 404 থেকে সেকশন 431 পর্যন্ত। তো প্রথমেই আছে যে সেকশন 404 বলছে নো আপিল, নো আপিল except as provided। প্রথম বলছে কি নো আপিল except as provided, অর্থাৎ এখানে বলছে রাইট টু আপিল, আপনার যে আপিল করার যে অধিকারটি রয়েছে এই অধিকারটি হচ্ছে স্ট্যাচুটরি রাইট। স্ট্যাচুটরি শব্দটা দেখেন, স্ট্যাচুটরি রাইট। স্ট্যাচুটরি রাইট মানে কি? স্ট্যাটিউট, স্ট্যাটিউট থেকে আসছে স্ট্যাচুটরি রাইট। স্ট্যাটিউট মানে কি? রাষ্ট্র একটা আইন প্রণয়ন করেছে, আইন প্রণয়ন করার মাধ্যমে রাষ্ট্র একটা স্ট্যাটিউট প্রণয়ন করেছে, স্ট্যাটিউট। আর রাষ্ট্র আইন করে দেওয়ার মাধ্যমে, আইন প্রণয়নের মাধ্যমে আপনাকে কি দিবে? আপিল করার অধিকারটা দিবে। এই জন্য এই আপিল করার অধিকার সিআরপিসির অধীনে যে রয়েছে এই অধিকারটাকে বলা হয় স্ট্যাচুটরি রাইট, অর্থাৎ আপনার কোনো ইনহেরেন্ট অধিকার নাই। আপনি যে কোনো মামলার এগেনস্টে আপনি আপিল করতে পারবেন, আপনি ইনহেরেন্ট রাইট এক্সারসাইজ করার কোনো সুযোগ নাই। যেই ক্ষেত্রে আপনাকে কোনো স্ট্যাটিউট বা কোনো আইন যেই ক্ষেত্রে আপনাকে আপিল করার সুযোগ দিবে সেই ক্ষেত্রে আপনি আপিল করতে পারবেন। এই জন্য এটাকে বলে স্ট্যাচুটরি রাইট, অর্থাৎ নো আপিল এক্সেপ্ট অ্যাজ প্রোভাইডেড। আইন যদি আপনাকে আপিল করার অধিকার দেয় আপনি আপিল করতে পারবেন, যদি আইন যদি আপনাকে আপিল করার কোনো অধিকার দেয়া না বলে সেক্ষেত্রে আপনি আপিল করতে পারবেন না। এই কনসেপ্টটা বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা আরেকটু সেকশন সামনে যাই। এবার হচ্ছে যে সেকশন 406। সেকশন 406, সেকশন 406 বলছে অর্ডার বাই ম্যাজিস্ট্রেট আন্ডার সেকশন 118। তো ম্যাজিস্ট্রেট কি করে? সিআরপিসির সেকশন 118 অধীনে কোন একটা অর্ডার দেয়। কোন ক্ষেত্রে অর্ডার দেয়? সেটা হচ্ছে যে কোন ব্যক্তি কন্টিনিউয়াসলি আপনাকে ডিস্টার্ব করছে, কোন ব্যক্তি কোন একটা এলাকায় কন্টিনিউয়াসলি ওই এলাকার যে শান্তি শৃঙ্খলা আছে ওই শান্তি শৃঙ্খলায় বিঘ্ন ঘটাচ্ছে, তাহলে ফর কিপিং পিস। তো আপনি কোন একজন ব্যক্তি যে কন্টিনিউয়াসলি শান্তি ভঙ্গ করার চেষ্টা করছে, এই যে তাকে ভবিষ্যতে সে কোন রকম গণ উপদ্রব সৃষ্টি করবে না, এই যে সৃষ্টি করবে না বলে তার থেকে একটা কি নিয়েছেন? বন্ড নিয়েছেন। যে তোমাকে 3000 টাকার একটা বন্ড দেওয়া হয়েছে, এই বন্ডের মধ্যে তুমি লেখো যে আমি যদি কোন রকম গণ উপদ্রব করি সেই ক্ষেত্রে এই বন্ডের টাকা বাজেয়াপ্ত হবে, অর্থাৎ এই বন্ডের টাকা রাষ্ট্র পেয়ে যাবে। তাহলে এই ফর কিপিং পিস অথবা ওই এলাকার মধ্যে সে গুড বিহেভিয়ার, সে তার বিহেভিয়ারটা ভালো রাখবে। গুড বিহেভিয়ার মানে কি? সে চুরি চামারি করবে না, সে আপনার ভবঘুরের মতো আচরণ করবে না। এই যে ফর কিপিং পিস অর ফর গুড বিহেভিয়ারের জন্য ম্যাজিস্ট্রেট কি করতে পারে? আদেশ দিতে পারে। আদেশটা কোথায় দিতে পারে? আন্ডার সেকশন 118। 118 এর অধীনে যদি কোনো ম্যাজিস্ট্রেট কোনো ব্যক্তির বরাবরে ফর কিপিং পিস অর ফর গুড বিহেভিয়ার মেইনটেইন করার জন্য কোনো আদেশ দিয়ে থাকে, সেই আদেশের এগেইনস্টে আপনি আপিল কোথায় করবেন সেইটার কথা বলছে সেকশন 406 এ। এখানে বলছে সেই ম্যাজিস্ট্রেটের আদেশের এগেইনস্টে আপনাকে আপিল করতে হবে কার কাছে? আপিল টু সেশন জাজ। আপনাকে সেশন জাজের কাছে আপিল করতে হবে।
লিখেছেন? লিখেছেন? জি ভাইয়া। আচ্ছা, আমাদের আপনাদেরকে আজকে একটা জিনিস দেখিয়ে যাচ্ছি, এই জিনিসটা আজীবন মনে রাখবেন, ঠিক আছে? একটু খুব ক্রিটিক্যাল জিনিস কিন্তু বুঝে যাচ্ছি। দেখেন, আপনাকে বলতে পারে সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। তাহলে আমরা কয় ধরনের ম্যাজিস্ট্রেটের পদ পড়েছি? ধরেন আপনাকে বলতে পারে সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের রায়ের বিরুদ্ধে আপিল কোথায় করবেন? বলেন তো, আপনাকে কেউ জানেন? আপনারা তো সিআরপিসি অনেকে পড়ে আসছেন, বলেন তো। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। আর ইউ শিওর? সিজেএম, সিএমএম। মেট্রোপলিটন হইলে ভাই চিফ মেট্রোপলিটন, আর যদি এমনি জেলার ক্ষেত্রে হয় তাহলে সেক্ষেত্রে চিফ জুডিশিয়াল। জয়েন্ট জাজ ছিল না মনে হয়? মানে যার যেটা মনে আছে সেটা সব বলে দিয়ে ফেলছেন, মানে যেটা মনে আসতেছে সেটাই বলতেছেন নাকি? দেখেন, আমি এখানে একটা শব্দ লিখেছি, রায়। তো হোয়াট ইজ দ্য মিনিং অফ রায়? জাজমেন্ট। জাজমেন্ট কিন্তু সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের জাজমেন্ট বলতে আপনি কি বুঝাচ্ছেন সেটা কিন্তু স্পেসিফিক করেই নাই। আমি আপনাকে প্রশ্নের মধ্যেই আপনাকে আমি টুইস্ট রেখে দিছি। একজন সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের রায় হইতে পারে সে কোন একজন ব্যক্তির বিরুদ্ধে সেন্টেন্স দিতে পারে, দণ্ড দিতে পারে। সে কোন ব্যক্তির বিরুদ্ধে এমন একটা সিদ্ধান্ত দিতে পারে সেটা ইটস অ্যামাউন্ট টু অ্যাকুইটাল। আপনি কোন ব্যক্তির বরাবর সে কোন ব্যক্তিকে খালাস দিতে পারে, অথবা ইনঅ্যাডিকুয়েসি অফ সেন্টেন্স হইতে পারে, অফ সেন্টেন্স মানে তাকে যে দণ্ডটা দিয়েছি ওই দণ্ডটা পর্যাপ্ত না হইতে পারে। তো মনে রাখতে হবে, সেন্টেন্সের জন্য আপিলের বিধান আলাদা, অ্যাকুইটালের জন্য আপিলের বিধান আলাদা, আবার ইনঅ্যাডিকুয়েসি অফ সেন্টেন্সের ক্ষেত্রে আপিলের বিধান আলাদা। একটা হচ্ছে সেন্টেন্স নিয়ে ডিল করে সেকশন 407, সেকশন 408, সেকশন 4010, আর অ্যাকুইটাল নিয়ে ডিল করে সেকশন 417, আর ইনঅ্যাডিকুয়েসি অফ সেন্টেন্স নিয়ে ডিল করে সেকশন 417A। এখন রায় বলতে আমি কি সেন্টেন্স বুঝাইছি, অ্যাকুইটাল বুঝাইছি, নাকি ইনঅ্যাডিকুয়েসি অফ সেন্টেন্স বুঝাইছি? এটা তো আপনার জানা নাই। তাহলে আপনি যদি সেন্টেন্স, আপনি যদি ধরে নেন সেন্টেন্স, তখন আমি বলতে পারবো যে আমি তো অ্যাকুইটালের এগেইনস্টে বলছি। আপনি যদি বলেন আমি অ্যাকুইটাল বলতেছি, আমি তখন বলবো যে সেন্টেন্সের এগেইনস্টে বলেছি। এবং সেন্টেন্সের এগেইনস্টে আপিলের ফোরাম একটা আলাদা, অ্যাকুইটালের এগেইনস্টে ফোরাম আলাদা, ইনঅ্যাডিকুয়েসি অফ সেন্টেন্সের ক্ষেত্রে ফোরাম আলাদা। এক একজনের এগেইনস্টে আপিল এক এক জায়গায় করা হবে। তাহলে আপনি এখানের মধ্যে সরাসরি স্পেসিফিক্যালি বলার সুযোগ নাই যে আপনি চিফ জুডিশিয়ালের কাছে করবেন। am I clear to you? না আমি কি ক্লিয়ার কিনা আপনাদের কাছে? এই কনসেপ্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। বাকিরা বুঝছেন কিনা বলেন? একজন দুইজন বুঝতে কিন্তু হবে না, সবাইকে আমি বুঝানোর জন্যই পড়াচ্ছি। সবাই বুঝছেন কিনা বলেন, না হলে আবার বলবো। আর একবার বলেন। সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের রায়ের এগেইনস্টে আপিল কোথায় হবে? এখন রায় শব্দটা কিন্তু কনফিউজিং। রায় হইতে পারে আপনার সেন্টেন্স, কোন ব্যক্তিকে দণ্ড দেয়া হয়েছে, কোন ব্যক্তিকে আপনি সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট হিসেবে কোন ব্যক্তিকে আপনি সাজা দিয়েছেন, তাহলে সেটা হবে সেন্টেন্স। সেন্টেন্সের এগেইনস্টে আপিলের বিধান বলা আছে 407, 408, 410 এ। আবার আপনি সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট হিসেবে কোন ব্যক্তিকে খালাস দিয়ে দিতে পারেন যে সে অপরাধ করে নাই, তাহলে খালাসের এগেইনস্টে আপিলের বিধান বলা আছে সেকশন 417 এ। আবার কোন ব্যক্তিকে দণ্ড দিয়েছেন কিন্তু দণ্ডটা পর্যাপ্ত হয় নাই, তাকে দিয়েছেন 1 বছর, কিন্তু আপনার প্রসিকিউশন পক্ষ বলতেছে 1 বছর শাস্তি এটা খুবই মামুলি হয়েছে তার জন্য, তার বিরুদ্ধে আপিল করছে যে আপিল ফর ইনঅ্যাডিকুয়েসি অফ সেন্টেন্স, যে তার বিরুদ্ধে যে দণ্ডটা দেওয়া হয়েছে এটা পর্যাপ্ত হয় নাই। এইটার বিধান বলা আছে সেকশন 417 এ তে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে সেন্টেন্সের এগেইনস্টে আপনি যার কাছে আপিল করবেন সেই আপিলেট অথরিটি এবং অ্যাকুইটালের এগেইনস্টে আপিল যার কাছে করবেন সেই আপিলেট অথরিটির মধ্যে পার্থক্য আছে। তিনটার যদি একই অথরিটি থাকতো তাহলে আপনি ধুম করে বলে দিতে পারতেন চিফ জুডিশিয়ালের কাছে করবো,
কিন্তু এখানে তিনটার আপিলের অথরিটি, যাদের কাছে আপনি আপিল করবেন তাদের অথরিটি গুলো ভিন্ন। তাহলে আপনি ধুম করে বলে দেওয়ার সুযোগ নাই আমি চিফ জুডিশিয়ালের কাছে করবো, আমি সেশন জাজের কাছে করবো। তো আপনাকে যখন কেউ এই কোয়েশ্চেনটা করবে আপনি তখন জিজ্ঞেস করবেন যে আমি সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের রায় তো বলেছেন, রায়টা কি সেন্টেন্স, অ্যাকুইটাল নাকি ইনঅ্যাডিকুয়েসি অফ সেন্টেন্স, আমাকে স্পেসিফিক্যালি বলেন। এই কোয়েশ্চেনটা যদি আপনি করতে পারেন দেন ইউ আর স্মার্ট এনাফ টু ডিল উইথ দিস ইস্যু। ঠিক আছে, আপনি স্মার্ট তখন। না হলে আপনি কিন্তু বলবো যে এই ছেলে পড়াশোনা মনে হয় কিছু করে নাই। ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, মেয়েকে তো ছেলে বলবে না, মেয়েকে তো ছেলে বলবে না, ছেলে মেয়েকে মেয়েই বলবে। ঠিক আছে, ক্লিয়ার কিনা? ইস্যুটা ক্লিয়ার? ক্লিয়ার। ভাই এটা কি আচ্ছা। শুধু সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে এরকম নাকি ভাই ফার্স্ট ক্লাসের ক্ষেত্রে এরকম? সব সব সকল ক্ষেত্রে আমি আপনাদেরকে উদাহরণ হিসেবে সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট টেনে। ক্লিয়ার? আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা সেকশন 407 আসবো। 407 কি নিয়ে ডিল করছে? তো আমি আগেই বলেছি সেকশন 407 কি নিয়ে ডিল করছে? আপিল ফ্রম সেন্টেন্স। আপনি কারো বিরুদ্ধে কি দিয়েছেন? সেন্টেন্স দিয়েছেন, মানে তাকে শাস্তি দিয়েছেন, দণ্ড দিয়েছেন। এই সেন্টেন্সের এগেইনস্টে আপিল যদি করা হয় তাহলে আপিল, এই সেন্টেন্সের এগেইনস্টে আপিল করবে কে? প্রসিকিউশন করবে নাকি কনভিক্টেড করবে? অবশ্যই কনভিক্টেড করবে, কারণ তার বিরুদ্ধে আপনি দণ্ড দিয়েছেন, সে খুশি না। সে কি খুশি হবে নাকি যে আমাকে তো অনেক দিনের জেল দিচ্ছে, আমি এখন জেলে বসে খেতে পারবো? সে তো খুশি হবে না নিশ্চয়ই। তাহলে আপিল করবে কে? আপিল বাই কনভিক্টেড, যাকে আপনি সাজা দিয়েছেন তার বরাবরে কনভিক্টেড কি করবে? আপিল করবে। এখন মনে রাখতে হবে সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট অথবা থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট যদি কোন রকম সেন্টেন্স দিয়ে থাকে, কি দিয়ে থাকে? সেন্টেন্স দিয়ে থাকে, তার এগেইনস্টে আপিল কোথায় করতে হবে? তার এগেইনস্টে আপিল করতে হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। আবার আপনাদেরকে মনে রাখতে হবে একটা জিনিস, ফর দ্য পারপাস অফ প্রিলিমিনারি এক্সাম, প্রিলিমিনারি এক্সামের জন্য একটা জিনিস মনে রাখতে হবে, আপনার মেট্রোপলিটন এরিয়াতে, মেট্রোপলিটন এরিয়াতে কিন্তু কোনো সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট নাই। কেন? কারণ ওখানে যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যিনি থাকবেন ওনার নামই হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, তাহলে সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের অস্তিত্ব আমরা কোথায় পাবো? আমরা ডিস্ট্রিক্টে পাবো, আমরা জেলাতে পাবো, কিন্তু কোনো মেট্রো এরিয়াতে পাবো না। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, আপনারা কি সবাই বুঝতেছেন কিনা? না হলে আমি আজকে কি আপনাদের জন্য বার্ডেন হয়ে যাচ্ছে পড়াটা? ঠিক আছে, পড়ান, সমস্যা নেই। না ভাই সমস্যা নেই। আচ্ছা, এখন সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের কথা আমরা বললাম। এখন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট যদি কোন রকম সেন্টেন্স দিয়ে থাকে, কোন রকম দণ্ড দিয়ে থাকে, তার এগেইনস্টে আপনি আপিল কোথায় করবেন সেটার কথা বলা আছে সেকশন 408 এ। সেকশন 408 এ এখানে কি বলছে? আপিল ফ্রম সেন্টেন্স কার এগেইনস্টে? এখানেও আপিল করবে কে? কনভিক্টেড আপিল করবে, যার বিরুদ্ধে আপনি সাজা দিয়েছেন সেই ব্যক্তি আপিল করবে। তাহলে এখানে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, তো এই ক্ষেত্রে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আমরা জানি কি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অ্যামাউন্টস টু ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। তাহলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট যদি কোনো ব্যক্তিকে সেন্টেন্স দিয়ে থাকে তার এগেইনস্টে আপিল করতে হবে কার কাছে? সেশন জাজের কাছে। কার কাছে? সেশন জাজের কাছে। আবার আবার এখানে একটা পার্থক্য আছে, এখানে একটা বিষয় আছে, জয়েন্ট সেশন জাজ। তো আমরা জানি কি জয়েন্ট সেশন জাজ, জয়েন্ট সেশন জাজ যদি 5 বছরের অধিক, মনে রাখতে হবে 5 বছরের অধিক, 5 বছরের অধিক কোনো ব্যক্তিকে সাজা দিয়ে থাকে, সেন্টেন্স দিয়ে থাকে, সেই ক্ষেত্রে তার এগেইনস্টে, জয়েন্ট সেশন জাজের এগেইনস্টে আপনি আপিল করবেন কার কাছে? হাইকোর্ট ডিভিশনের কাছে। আবার জয়েন্ট সেশন জাজ যদি 5 বছরের কম বা 5 বছর পর্যন্ত যদি কোনো ব্যক্তিকে সেন্টেন্স দিয়ে থাকে সেক্ষেত্রে আপনি আপিল করবেন কার কাছে? সেশন জাজের কাছে। দেখেছেন? এই জয়েন্ট সেশন জাজ কিন্তু আলাদা। জয়েন্ট সেশন জাজের ক্ষেত্রে একটা প্যারামিটার মনে রাখতে হবে, 5 বছর। 5 বছরের অধিক যদি কোনো ব্যক্তিকে সাজা দিয়ে থাকে সেই ক্ষেত্রে আপিল করতে হবে হাইকোর্ট ডিভিশনের কাছে। 5 বছর বা 5 বছরের কম যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপিল করতে হবে কার কাছে? সেশন জাজের কাছে। ক্লিয়ার? ভাই ভাই এখানে সেকশন 408 এ যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কথা বলছে সেগুলো তো ভাই সিএমএম আর সিজিএম তিনটাই বোঝাবে তাই না ভাই? হ্যাঁ, ওটা বুঝাবে। ওই যে প্রথম ক্লাসে আপনাদেরকে এই জিনিসটা ক্লিয়ার করছিলাম। শুধু সেকশন 6 বাদে। হ্যাঁ,
ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, বাকিও সবাই লিখছেন? জি স্যার লিখছি। আচ্ছা, এখন আপনাদের সেকশন 408 এর মধ্যে একটা প্রিলিমিনারি একটা কোয়েশ্চেন আসতে পারে, এবং এইটা অষ্টম জুডিশিয়াল এই কোয়েশ্চেনটা আসছে। এটা একটু ইউনিক পাওয়ার। দেখেন, সাধারণত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যিনি এম্পাওয়ার্ড মানে যিনি কি আপনার ক্ষমতাপ্রাপ্ত, এদের এগেনস্টে যদি কোনো আপিল করলে কি হাইকোর্ট ডিভিশনে আপিল করার সুযোগ আছে? নাই। কিন্তু বলছে আপনার আন্ডার সেকশন 124A অফ প্যানাল কোড, সেকশন 124A অফ প্যানাল কোডের সেকশন 124 এ কিসের কথা বলা আছে? আপনার সেডিশনের কথা বলা আছে। সেডিশন মানে কি? রাষ্ট্রদ্রোহ। কোন ব্যক্তি যদি রাষ্ট্রদ্রোহে জড়িত থাকে, সেই ক্ষেত্রে তার অপরাধের বিচারের কথা, তার অপরাধের শাস্তির কথা উল্লেখ কোথায় আছে? 124A অফ দি প্যানাল কোডে বলা আছে। এখন বলছি কি, এটা আপনাদের প্রিলিমিনারির জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা এক্সেপশন, যে সেকশন 124 এর অধীনে, প্যানাল কোডের অধীনে স্যাডিশনের বিচার যদি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্পেশালি এম্পাওয়ার্ড যদি তিনি করে থাকেন, সেই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তিকে সেন্টেন্স দেওয়া হয়, তার এগেইনস্টে আপিল কোথায় হবে? সাধারণত ওনারা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্পেশালি এম্পাওয়ার্ড, এদের এগেইনস্টে সাধারণত কোথায় যাওয়ার কথা? সেশন জাজের কাছে যাওয়ার কথা। কিন্তু এখানে এক্সেপশন, সরাসরি হাইকোর্ট ডিভিশনে চলে যাবে, কারণ এখানে রাষ্ট্রদ্রোহের মতো গুরুত্বপূর্ণ বিষয় জড়িত। এজন্য সরাসরি হাইকোর্ট ডিভিশন আপনাকে আপিল করতে হবে। লিখেছেন? জি স্যার। আচ্ছা, এখন আমরা তো কিছুক্ষণ আগে পড়েছি সেকশন 408 এ বলছি যে কি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের এগেইনস্টে আপিল করবেন কার কাছে? সেশন জাজের কাছে। এখন সেশন জাজের কাছে যে আপিল করবেন, এখন সেশন জাজটা অনেক ব্যস্ত মানুষ, একটা ডিস্ট্রিক্টের মধ্যে সেশন জাজ একজনই থাকেন, তাহলে এই আপিলটা সেশন জাজ হয়তো নাও শুনতে পারেন। তাহলে সেশন জাজ কি করতে পারেন? এই আপিলটা অন্য কোনো ব্যক্তির বরাবরে ট্রান্সফার করতে পারেন, কিন্তু যে কোনো ব্যক্তির বরাবরে ট্রান্সফার করা যাবে না। তাহলে এখানে বলছে সেকশন 409 এ সেশন জাজের কাছে যে আপিলটা করা হচ্ছে, ওই আপিলটা শুনবেন কে? আপিল শ্যাল বি হেয়ার্ড, আপিল শুনবেন কে? বাই সেশন জাজ। হয়তো সেশন জাজ শুনবেন, অথবা বাই অ্যাডিশনাল সেশন জাজ কর্তৃক ওই আপিলটা শোনা হয়ে থাকবে। লিখেছেন? লিখেছেন? জি স্যার। এখন আমরা কি পড়ছি? ম্যাজিস্ট্রেট যা আছে, ম্যাজিস্ট্রেটদের সকল সেন্টেন্সের এগেইনস্টে আপিল কোথায় যাবে পড়ে ফেলছি। ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের এগেইনস্টে সেশন জাজ, সেকেন্ড ক্লাস থার্ড ক্লাসের এগেইনস্টে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তারপর হচ্ছে জয়েন্ট সেশন জাজের এগেইনস্টে আপিল 5 বছর পর্যন্ত হইলে সেশন জাজ, আর 5 বছরের অধিক হলে হাইকোর্ট ডিভিশন। এখন বাকি থাকে কে? বাকি থাকে ভদ্র দুইজন, একটা হচ্ছে সেশন জাজ, অ্যাডিশনাল সেশন জাজ। এই বাকি দুইজন, এই যে সেশন জাজ এবং অ্যাডিশনাল সেশন জাজ কর্তৃক যদি কোনো ব্যক্তিকে সেন্টেন্স দেওয়া হয়, কোনো ব্যক্তিকে দণ্ড দেওয়া হয়, তার এগেইনস্টে আপিল কোথায় যাবে? এটার কথা বলা আছে সেকশন 410 অর্থাৎ 410 এ বলা আছে। এখানে বলছে আপিল কার কাছে যাবে? সেশন জাজ অথবা অ্যাডিশনাল সেশন জাজের এগেইনস্টে আপিল কার কাছে যাবে? হাইকোর্ট ডিভিশনের কাছে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? ভাইয়া এটা যে কোনো ধরনের দণ্ড না ভাইয়া? এটা সেন্টেন্স, দণ্ড আবার যে কোনো ধরনের কেমনে হবে? না না ভাইয়া, ওটা ওই খালাস অপর্যাপ্ত দণ্ড ওগুলোর ক্ষেত্রে বলতেছি ভাই। না, ওগুলো আসবে না। দণ্ড বলতে সেন্টেন্স কে বুঝাবে, দণ্ড বলতে কখনো খালাসকে বুঝাবে না। দণ্ড মানে কোনো ব্যক্তিকে আপনি সাজা দিয়েছেন, সেটা হচ্ছে দণ্ড। খালাস হচ্ছে তাকে অবমুক্ত করে দিয়েছেন, ওটা আরেকটা ডিফারেন্ট ইস্যু। ওটার জন্য আমরা ওই সেকশন 417 এবং 417A পড়বো, ওটা ডিফারেন্ট। ওইটার জন্য ফোরামও আলাদা। ওকে ভাইয়া। ক্লিয়ার? জি ক্লিয়ার কিনা? এখন আপনাদের আজকে এখানে শেষ করলাম। আপনাদের নেক্সট সেশন হবে আগামীকাল।
আচ্ছা, আপনাদের যে 8 তারিখ নেক্সট ব্যাচ শুরু হচ্ছে, 8 তারিখ শুরু হইলে আপনাদের কি কালকে সেশন দিব নাকি পরের দিন দিব বলেন? আপনাদের একটা ক্লাসই শেষ হয়ে যাবে সিআরপিসি। আগামীকাল সেশন দিব নাকি পরে দিব? কালকেই দেন। আচ্ছা, তাহলে আগামীকাল হচ্ছে আপনাদের সিআরপিসি এর লাস্ট সেশন, অর্থাৎ এই মাসের মধ্যে আপনাদের নারী শিশুটা নেক্সট সেশনে চলে যাবে। অর্থাৎ 8 তারিখ থেকে শুরু হওয়া কোর্সটা আপনাদের নারী শিশুটা ইনক্লুডেড হয়েছে, আর আগামীকাল আপনাদের সিআরপিসিটা ইনশাআল্লাহ শেষ হবে। তো ভালো থাকবেন, স্যার সুস্থ থাকবেন। হ্যাঁ বলেন। স্যার এই যে অপশনাল যেগুলো যেমন যে নারী ও শিশু, এগুলো কি স্যার মানে বড় কোনো কোর্সের সাথে এরকম অ্যাড করে করে পড়াবেন নাকি একসঙ্গে সব অপশনাল যে কটা আছে ওগুলো একসাথে পড়াবেন এরকম করে? আলাদা আলাদা পড়াবো ওগুলো, কারণ হচ্ছে একসাথে পড়াইলে ঘটনা হচ্ছে যে আপনার ওই জিনিসটা ক্লিয়ার হবে না, কারণ আপনাদেরকে আমি এখন সিপিসি তে যাইনি, ঠিক আছে? এই জন্য আলাদা আলাদা একটা একটা করে ওখানের মধ্যে ইনক্লুড করে দিব। আচ্ছা, আর আপনাদের হচ্ছে আমি ফার্স্টে হচ্ছে হ্যাঁ, 5-7 মিনিট পরে হচ্ছে জয়েন করছিলাম, তো তখন ইম্পর্টেন্ট হ্যাঁ। কিছু বলছেন, কি যেন বলতে চাইছিলেন, কি কি বলবেন মানে আমার যদি তো কাইন্ডলি অ্যাড করে বলেন, আমার তো মনে নেই, হয়তো মানে সুব্রত কোর্স প্ল্যান সম্পর্কে বা আচ্ছা আচ্ছা, আচ্ছা কোর্স ঠিক প্ল্যান, কোর্স প্ল্যান সম্পর্কে কোর্স প্ল্যান হচ্ছে এখন থেকে আপনাদের ক্লাস হবে 3 দিন ক্লাস হবে, সরি 3 দিন ক্লাস হবে। একটা হচ্ছে শুক্রবার, শনিবার এবং হচ্ছে মঙ্গলবার, 3 দিন ক্লাস হবে। আর 3 দিনের মধ্যে আপনাদের কোর্স অনেক বেশি অ্যাটাচ করা হয়েছে। দেখেন আপনাদের নেক্সট শিডিউলে প্যানাল কোড অ্যাড করা হয়েছে, দা সিভিল কোর্স অ্যাড করা হয়েছে, তারপর হচ্ছে আপনাদের আর কি অ্যাড করা হয়েছে, নারী শিশু নির্যাতন দমন আইন আর একটা লিমিটেশন আইন, 4টা আইন অ্যাড করা হয়েছে। আপনাদের পড়ার বাজেটটা একটু বাড়বে, সপ্তাহে 3 দিন ক্লাস হবে। আর হচ্ছে আপনাদের কোর্সটা আরো একটু শর্ট টাইম, অর্থাৎ হয়তো আপনাদের এই কোর্স আপনারা যারা প্রথম থেকে আমার সাথে যুক্ত আছেন, ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য কোর্স, মানে একদম প্রথম থেকে যারা যুক্ত আছেন, ওনারা হয়তো নেক্সট আর 2টা মান্থ বা 3টা মান্থের মধ্যে আপনাদের কোর্সটা শেষ হবে। যারা এরপরে 1 মান্থ পরে আসছেন, তারা এর সাথে 3 মাসের সাথে আরো 1 মাস যুক্ত করে নেবেন, ঠিক আছে? যারা এরও পরে আসছেন, তারা এর সাথে আরো 2টা মাস যুক্ত করে নেবেন। ক্লিয়ার? আর স্যার মঙ্গলবার বললেন 6টার সময় হবে? হ্যাঁ, 6টায় সময়, 6টায় সময়, হ্যাঁ 6টায়, এক্সাক্ট টাইম 6টা। ভাইয়া একটু পরীক্ষার ব্যবস্থা করলে ভালো হয়। পরীক্ষার ব্যবস্থা তো জি, স্যার। ভাইয়া ভাইবা হবে, ভাইবা হইলে সমস্যা হবে, ভাইবা এমসিকিউ গুগল ফর্মে এমসিকিউ দিলে ভালো হয় ভাই। হ্যাঁ, গুগল ফর্ম আমি করতে পারি না, মানে সমস্যা হচ্ছে আমি টেক হ্যান্ডি না আপনাদের মতো, যার কারণে হচ্ছে করতে পারছি না। ভাইবা হলে কি সমস্যা হবে? ভাইবা না ভাই, সমস্যা নেই। আচ্ছা, আমি একটা কাজ করতে পারি, আপনাদের হয়তো রিটেন এক্সামের জন্য আপনারা কয়জন, এই যে 15-20 জনের, ঠিক আছে? আমি প্রশ্ন দিয়ে দিব, প্রশ্ন দিয়ে দিলে আপনারা এটা সলভ করে আমাকে উত্তরগুলো হচ্ছে যে আইডিতে দিয়ে দিবেন, দেন আমি ওটা কেটে আপনাদের উত্তর দিয়ে দিলাম। হয়ে যাচ্ছে না? ওকে ভাইয়া। ঠিক আছে, তাহলে আপনাদের হচ্ছে আমি মতো করে নিলেই ভালো, নাকি আপনি হচ্ছে মানে টাইম ফিক্স করে নাকি দিয়ে দিবেন? টাইম ফিক্স করে, ঠিক আছে, টাইম হ্যাঁ, ফিক্স হ্যাঁ। করে নিব, ঠিক আছে? টাইম না হয় আমার মতো পার্টিকুলার স্টুডেন্ট সব দেখে দেখে লিখে দেব। শিওর। ঠিক আছে, টাইম ফিক্স করে নিব। আর ফাঁকিবাজি করার সুযোগ নাই, কারণ এখন ফাঁকিবাজি করলে নিজের সাথেই ফাঁকিবাজি হবে, ঠিক আছে? আর অনলাইনে যে ফাঁকিবাজি করার যথেষ্ট মিনস আছে, ঠিক আছে? তো একটু অনেস্ট থাকবেন আর কি। আচ্ছা, ভাই হচ্ছে তাহলে আপনি আপনার বলছেন যে করে গেলে স্যার CRPC পার্টিকুলারলি করা যায় না। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ বলেন। ভাই হচ্ছে আপনি বলছেন যে সিআরপিসি কোর্সের শেষে আপনি একটা বইয়ের নাম বলবেন। সিআরপিসি এখানে বইয়ের নাম বলবো? জি ভাই, যেখান থেকে প্রশ্ন আসতে পারে আমাদের বিজিএসও। আচ্ছা, কোর্সটা শেষ হোক তারপর বলি, ঠিক আছে? ওকে ওকে ভাই। আচ্ছা, তাহলে আপনাদের সাথে ইনশাল্লাহ আগামীকাল দেখা হচ্ছে, আগামীকাল হচ্ছে লাস্ট সেশনে দেখা হচ্ছে ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।